কৃষক বন্ধুরা, কিষাণ বাণীতে আমাদের আজকের আলোচনার বিষয় দেশের ভবিষ্যতের জন্য চাই পতিত জমির পুনরুদ্ধার এবং ব্যবহারযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন রাজনগর কৃষি মহকুমার কৃষি আধিকারিক ডক্টর কৌশিক সাহা। কৌশিকবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকের যে বিষয় যেটা বললাম, যে ব্যবহারযোগ্য যে জমিগুলো রয়েছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার, বা যে জমিগুলো পতিত হিসেবে আছে, চিহ্নিত হয়ে আছে, সেগুলোকে কিভাবে ব্যবহারের যোগ্য করা যায় দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো কি কি কারণে জমি নষ্ট বা পতিত হয় সেই নিয়ে আপনি শুরু করুন। ধন্যবাদ সকল কৃষক বন্ধুদের। জমি কি কারণে পতিত হয়, এর জন্য অনেকগুলি যে ফ্যাক্টরস আছে সেগুলি নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করব। যেমন আছে যে জলবায়ুর পরিবর্তন। আচ্ছা, জলবায়ুর পরিবর্তন দেখা যাচ্ছে যে প্রতি বছর যে আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে খরা হচ্ছে, ডাউট, যেটাকে ডাউট বলা হয়। সেই কারণে আপনার যে মাটির যে উর্বরতা, ড্রাউট যে কারণে হচ্ছে, সে কারণে মাটির উর্বরতা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং তাছাড়া যে অন্যান্য কারণগুলি, যেমন আছে গ্রেজিং। আপনারা কি হয়, মানে খালি জমিতে অনেক সময় কি হয় যে প্রচুর পরিমাণে গরু ছাগল চাষবাসের গরু ছাগলকে ছেড়ে দেওয়া হয়, ওটা গ্রেজিং হয়। ওখানে গিয়ে যে মাটির যে টপ সয়েল থাকে, যে উর্বর মাটির যে টপ সয়েল, ওটাকে ওরা নষ্ট করে। সেই কারণে হয় যে খোলা মাঠ যেখানে কোনো চাষবাস হচ্ছে না, সেখানে প্রায় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গবাদি প্রাণী বা সবগুলো ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। মানে তাতে করে হচ্ছে কি, জমির যে উপরে যে টপ সয়েলটা আছে তার উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এবং যে ভেজিটেশন, যে ঘাসগুলি আছে, ওরা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। সেই কারণে মাটির যে জল ধারণ ক্ষমতা, ঠিক আছে, এবং যে মাটির যে উর্বরতা, সেটা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাছাড়া হচ্ছে ডিফরেস্টেশন। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আরবানাইজেশন হচ্ছে, সেই কারণে ডিফরেস্টেশন, প্রচুর পরিমাণে গাছ কেটে নেওয়া হচ্ছে। এবং যে আরবানাইজেশনের জন্য যে বিভিন্ন রকমের যে কৃষি জমিগুলিকে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, সেই মাটি দিয়ে ভরাট করার কারণে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যে আস্তে আস্তে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে মানে এগ্রিকালচারে অনেক ধরনের প্র্যাকটিস আছে, অনেক নতুন নতুন যে কৃষকরা যে এগ্রিকালচারের টেকনোলজি সম্পর্কে অবগত থাকে না। কি করছে তারা, প্রতিনিয়ত কন্টিনিউ যে পুরানো যে কৃষির যে টেকনিকগুলি আছে ওইগুলি কন্টিনিউ ইউজ করছে। সেই কারণে মাঠে যেমন মনোক্রপিং, প্রতিনিয়ত এক ধরনের যেমন যে রাইস কন্টিনিউ একই জমিতে ধান করে যাচ্ছে, কন্টিনিউ একই জমিতে আলু করে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে, ওই জায়গাতে যে মাটির যে উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, এই হচ্ছে একটা অন্যতম কারণ। তাছাড়া রয়েছে আপনার যে আমি ডিফরেস্টেশন বললাম, তারপরে আরবানাইজেশন বললাম, এগুলি হচ্ছে অন্যতম কারণ যে মাটির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার জন্য। এইগুলি পরবর্তীকালে আবার কি হয়, যে খরা এবং যে মরুকরণ, যে মাটির যে ডেজার্টিফিকেশন, এগুলির দিকে ঠেলে দিচ্ছে এই সকল জিনিসগুলো। তাহলে যে ব্যাপারটা মূল ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো এই জমিকে অব্যবহারযোগ্য আমরাই বানাচ্ছি। কৃষির অযোগ্য বা চাষবাসের অযোগ্য সেটা আমাদের দ্বারাই হচ্ছে, কৃষকের দ্বারাই হচ্ছে। যে এই যে কারণগুলো বললেন, একই জমিতে বারবার একই ফসল বারবার চাষ হচ্ছে, বা দীর্ঘদিন যাবৎ একই জমিকে এইভাবে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র হিসেবে রেখে দেওয়া, বা তাছাড়া তো প্রাকৃতিক কারণ রয়েছে, যেটা আপনি বললেন যে তাপমাত্রার হেরফের বা খরা আছে, সব মিলিয়ে হচ্ছে এই পতিত জমি। তাহলে এই যে অনেক তো জমি আমাদের এখানে পতিত হিসেবে পড়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা কি যাবে না? অবশ্যই যাবে, সেজন্য পুরোটা যাবে না, কিন্তু কিছু কিছু যেগুলি পতিত জমির দিকে যাচ্ছে, বা কিছু কিছু যে জমি খারাপ হয়ে গেছে, এগুলিকে পুনরুদ্ধারের জন্য যে সমস্ত বিষয়গুলি আমাদের করণীয় বা কৃষক ভাইদের ওইগুলির দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে কি, যে আমি প্রথমে যেখানে চাষবাস করছি ওই জায়গাতে প্রথমে, যেহেতু কৃষি জমির মূল উপাদান হচ্ছে মাটি, অবশ্যই এই মাটির গুণগত মান সম্পর্কে আমাদের অবগত থাকতে লাগবে।
প্রথমে কৃষক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যেই জমিতে চাষবাস করছেন বা করবেন ওই মাটির উর্বরতার জন্য প্রথমে মাটি পরীক্ষা, যেমন সয়েল টেস্ট, আমাদের কৃষি দপ্তর থেকে প্রতিনিয়ত মাটি পরীক্ষা হচ্ছে। ওই মাটির গুণগত মান নিয়ে আপনাকে ভাবতে লাগবে। দ্বিতীয়, চাষের আগে আমি ওই মাটি এই চাষের জন্য যে সবজি বা যে ফসল আমি চাষ করব তার উপযোগী কিনা সেটাকে আমার অবশ্যই মাথাতে রাখতে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে কি করে প্রচুর পরিমাণে মাটিতে সার ইউজ করছে। ওরা ভাবে যে না, মাটিতে সার ইউজ করলে প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ইউজ করছে প্রতিনিয়ত। সেই কারণে যে মাটির যে গুণগত মান, মাটির যে সয়েল স্ট্রাকচার, ঠিক আছে, বা টেক্সচার যেগুলি আছে এগুলি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তাছাড়া আমরা প্রতিনিয়ত কি করছি, যে মাটিতে প্রচুর পরিমাণে সার দেওয়ার কারণে মাটিতে এগুলি সবসময় গাছ কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণের যে নিউট্রিয়েন্ট সার এগুলি নিতে পারে। এর বেশি অধিক মাত্রায় যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, ওইগুলি লিচিং হয়ে যায়, যে মাটি থেকে এগুলি জলের সাথে প্রতিনিয়ত এগুলি আস্তে আস্তে করে বের হয়ে যায়। এটা মাথাতে রাখতে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কোন মাঠে, যেমন ভ্যারাইটি, যেমন জাত, যে আমি একটা করব, যেমন আমার জমিটা পতিত হয়ে গেছে, এখন এই জমিতে আমি চাচ্ছি যে আমি এখন, যেমন দেখা যাচ্ছে, আমি একটা ধানের ক্ষেত্রে একটা উদাহরণ দিই। দেখা যাচ্ছে ধান চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জল লাগে, আমাদের কৃষক বন্ধুদের প্রচুর পরিমাণে জল লাগে। এখন দেখা গেছে যে বৃষ্টিপাতের পরিমাণ এখন কম হয়, বা আমাদের ওয়েদার প্রেডিকশন করাটাও ঠিকভাবে যায় না। যখন যেমন আমাদের ধানের দুটো সিজন আছে, একটা হচ্ছে খারিফ মরশুম, একটা হচ্ছে রবি মরশুম। আমাদের যে খারিফ মরশুমটা পুরোটা বৃষ্টির উপর নির্ভরশীল। দেখা যাচ্ছে অনেক সময় যে কৃষকরা ওদের জমিতে জ্বালা লাগিয়েছে, কিন্তু বৃষ্টির অভাবে সেই জ্বালাটাকে মূল জমিতে বসাতে পারছে না। বা দেখা গেছে অনেক সময় মূল জমিতে বসানোর পরে কি হয়েছে, আস্তে আস্তে করে জলের অভাবে গাছগুলি বা ফিল্ড যে আছে, মাঠ আস্তে আস্তে ফাটা ধরছে ড্রাউটের কারণে বা শুকিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কৃষক বন্ধুদের কি করতে লাগবে, বিভিন্ন যে বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে ওরা বিভিন্ন রকমের জাত, যে ড্রাউট টলারেন্ট ভ্যারাইটি, যে খরা প্রতিরোধ সহ্য, খরাটাকে সহ্য করতে পারে। এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা হয়, জলের অভাব, সেটাকে প্রতিরোধ করতে পারবে, সেই ধরনের জাতকে সেই ধরনের জাতকে ব্যবহার করতে লাগবে। যেমন যে জমিতে, যেমন আমি একটা জমি আমি সিলেকশন করলাম, ওই জমিতে আমার খুব জল দেওয়ার অসুবিধা রয়েছে, বা আমার চাষবাস করতে অসুবিধা হয়, ওই জমিতে আমার কি করতে লাগবে, বিভিন্ন ধরনের ক্রপ আছে, যেমন কাউন ধান চাষ, ফক্সটেল মিলেট, যেগুলি আপনাদের ড্রাউট টলারেন্ট ভ্যারাইটি আছে, ওইগুলি করতে লাগবে। যেমন অনেক জমিতে যে ব্যবহারযোগ্য জমিকে পুনরুদ্ধার করার জন্য, যেমন জমিতে কি করতে লাগবে, আমাদের করতে লাগবে যে বিভিন্ন ধরনের যে ইন্টার কালচার অপারেশন, যে আমরা ইন্টার ক্রপিং করতে পারি, দুটো ক্রপ, যে মিশ্র চাষ, ঠিক আছে। তাহলে কি হবে, একটা জমিতে যে নিউট্রিয়েন্টের জন্য গাছের নিজেদের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, মিশ্র চাষ করা যাবে। তারপরে কি হচ্ছে, গ্রিন ম্যানিউর ক্রপ। অনেক সময় কি হয়, মাটির যে গ্রিন ম্যানিউর ক্রপ, যে লেগুমিনাস, ধাইচা বলেন, সেসবেনিয়া বলেন, এই যে গ্রিন ম্যানিউর ক্রপগুলি যদি আপনারা বপন করা হয়, তারপরে যে মাটিতে যে নাইট্রোজেনের ঘাটতি, ওই নাইট্রোজেনের ঘাটতি অটোমেটিক এটা হ্রাস পায়। তারপরে আছে আপনাদের যে অ্যাগ্রোফরেস্ট্রিতে কি করা হয়, ওই একটা জমিতে আমি ধান চাষের সাথে আমি কি করব, অনেকে দেখবেন ধান চাষের সাথে ওরা মাছ চাষ করছে, ওটা একটা অ্যাগ্রোফরেস্ট্রি বা গবাদি পশুর চাষবাস একই জমিতে। আচ্ছা, তো সেটা একটা টেকনিক হিসাবে, এটা যে সয়েল, যে ব্যবহারযোগ্য জমির সর্বোত্তম একটা ব্যবহার, যেটাকে বলা যেতে পারে। কৃষক ভাইদের উদ্দেশ্য থাকবে যে আমার কোনো জমি যাতে খালি না থাকে। আমার সেটার জন্য প্রথমে মাটির পরীক্ষা করে নিতে হবে যে আমার এই পতিত জমির মাটি কি চাষের জন্য উপযুক্ত, বা কি ধরনের অনুর্বরতা বা কিসের অভাব রয়েছে, সেটা পরীক্ষা করার পরে তারপর কৃষি বিভাগের সাথে কথা বলে কি কি দেওয়া দরকার, কতটুকু করে দেওয়া দরকার, সঠিক পরিমাপে দিয়ে জমিটাকে চাষের উপযুক্ত করে তোলা। এবং সেই সাথে আপনি যেটা বললেন যে একই জমিতে মিশ্র চাষ করা, সেটা কিন্তু বরাবরই চলে আসছে, এবং বিভিন্ন কৃষি আধিকারিকদের বলতে শোনা যায়, বা আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরা অনেক কৃষক এটা করেনও, যে একই জমিতে একসাথে ভিন্ন ভিন্ন ফসলের চাষ, ধানের সাথে মাছের চাষ যেটা বললেন, তাতে করে কিন্তু অনেক তাদের ইনকামও বাড়ছে, আবার জমিরও উর্বরতা বাড়ছে।
সে ব্যাপারে কৃষক ভাইদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমের জমি পতিত না থাকে। আর কি কোনো আচ্ছা, আরো কিছু আছে, যেমন আপনারা দেখতে পারবেন যে এখন আস্তে আস্তে আমাদের যে কৃষি দপ্তর যে জৈবিক পদ্ধতিতে চাষবাসের জন্য কৃষকদের উৎসাহ দিচ্ছেন। জৈবিক পদ্ধতিতে আপনারা যদি বিভিন্ন ধরনের যে জৈবিক উপাদান, গোবর, অর্গানিক ম্যানিউর এইগুলি দেওয়া হয়, তাহলে মাটির উর্বরতা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে। তাছাড়া আমি যে ইরিগেশন, যে জল দেওয়ার ব্যবস্থাটা, আগে কি হতো, কৃষকরা মানে খাল কেটে বা বিভিন্ন ধরনের যে ফারো সিস্টেম নদী থেকে যে এলআই লিফট ইরিগেশনের মাধ্যমে নদীতে মানে যে বিভিন্ন রকমের ওদের সবজি জমিতে, কৃষি জমিতে ওরা জল দিত। যে সকল কৃষক বন্ধুরা মানে সবজি চাষ করছেন, ফুল চাষ করছেন বা বিভিন্ন ধরনের ফল চাষ করছেন, ওই জমিগুলিতে যে বিভিন্ন ধরনের যে ড্রিপ ইরিগেশন, দেখবেন যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যে পাইপলাইন সিস্টেমে জল দেওয়া হয় বা স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া হয়, নির্দিষ্ট জায়গা থেকে পুরো জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে। ওটার সাথে কি হয়, ওরা লিকুইড ফার্টিলাইজার অল্প পরিমাণে ওই জলের মাধ্যমেই গাছকে ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। সেই কারণে কি হচ্ছে, মানে জলের মানে মিনিমাম ইউজ হচ্ছে, মানে পার ড্রপ মোর ক্রপ, যে একটা আমাদের স্কিম আছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা, এর আন্ডারে কৃষকদের বিভিন্ন রকমের ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হচ্ছে, যাতে করে সর্বোত্তম ভাবে যে জলের যে ব্যবহারটা হয় সেটা যাতে হয় এবং যাতে জলের অপচয় না হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়া আপনি কি করা যাবে, আর যেটা বললাম একটা হচ্ছে ড্রিপ ইরিগেশন বললাম, তারপরে আমি যে গ্রিন ম্যানিউর বললাম, সেটাও আপনার যে জমির উর্বরতাকে বৃদ্ধি করবে। আর হচ্ছে আরেকটা কৃষকদের অনেক সময় প্রশ্ন থাকে যে সকল জমিগুলি মানে অনেক টিলা জমি, যে টিলা জমিতে প্রচুর পরিমাণে দেখা যায় যে বর্ষার সময় যে টিলা জমিগুলির যে টপ সয়েল থাকে, যে উপরের যে মাটিটা আছে, ওটা কি হয়, ধুয়ে মাটির জল বৃষ্টি জলের সাথে চলে যাচ্ছে। সেই করে যে প্রতিনিয়ত ভূমিক্ষয় হচ্ছে, যে মাটির যে উর্বরতা শক্তি আছে সেটা ক্রমাগত হ্রাস পেতে থাকে। তো সেই ক্ষেত্রে কি করণীয় কৃষক বন্ধুদের, যারা মানে আমি দেখছি যে বিভিন্ন ধরনের আমাদের ত্রিপুরা রাজ্যে যে পাহাড়ি অঞ্চলগুলি আছে, ওইগুলিতে এই কৃষকরা জুম চাষের একটা ওদের ট্রেন্ড থাকে যে ওরা জুম চাষ করবে। তো আমি ওদেরকে এটাই সাজেস্ট করব, মানে বলবো যে কন্টুর পদ্ধতি মানে কি, মানে ধাপ ধাপ করে যে টিলা কেটে টেরেস যেটা হয়, যেটাকে কন্টুর বলে, যে 10% মতো এটা যে স্লোপ থাকে, স্লোপ বানিয়ে ধাপ ধাপ করে কেটে ওখানে আপনারা চাষবাস করবেন। এবং যে ওয়াটার বডি, যাতে নিচে যখন অলরেডি যে বৃষ্টির জলটা বা টপ সয়েলটা যখন মানে বৃষ্টির জলের সাথে ধুয়ে যাবে, ওইখানে একটা নিচে যে পাহাড়ের নিচে একটা মানে বাঁধ দিয়ে ওই যে মাটিটা প্লাস জলটাকে যাতে সংরক্ষণ করা হয়, যাতে ওই জলটাই পরবর্তীকালে কৃষিকাজে ইউজ করা যাবে, বা ওইখানে যে মাটিটা ধুয়ে যে নিউট্রিয়েন্ট, যে মাটির যে বিভিন্ন ধরনের যে মৌলিক উপাদান, ওইগুলি যাতে ধুয়ে না যায়, ওটা একটা ওরা সিস্টেম করতে হবে কন্টুর পদ্ধতিতে, মানে টেরেস কেটে ধাপে ধাপে চাষ, টিলা জমির জন্য। আর যে আমি যে সমতল জমি, সেটার জন্য আমরা বলেছি বিভিন্ন ধরনের, যে অলরেডি আমিও বলেছি যে প্রথম কথা মাটি পরীক্ষা, তারপরে মাটির সাথে হচ্ছে বিভিন্ন ধরনের যে জলের যে সর্বোত্তম ব্যবহার, যে জল অপচয় না করে, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে রাসায়নিক সার যাতে প্রচুর পরিমাণে ইউজ না করে, যাতে জৈবিক সার ইউজ করা হয়। জৈবিক সার ইউজ করলে কি হয়, মাটির যে বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার, অর্গানিক যে মানে জৈবিক উপাদানগুলি, এগুলি বাড়তে থাকে, তাহলে মাটির গুণগত মান বৃদ্ধি পায়। তাছাড়া হচ্ছে আপনার যে মিশ্র চাষ, তারপরে হচ্ছে জৈবিক চাষ, ওইগুলির দিকে কৃষকদের আগ্রহ দেখাতে রাখতে হবে এবং আগ্রহ দেখাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি আগেও বলেছেন, যেটা জাত নির্বাচন। আমি সিজনাল কোন ধরনের জাত আমি নির্বাচন করব, মানে কোন মরশুমে কি চাষ করলে, কি ধরনের জাত চাষ করলে আমার, এটার জন্য মানে কি করতে লাগবে কৃষকদের, যখনই কৃষকরা যে কোনো প্রথমে জমি আমার দেখতে লাগবে, আমার জমিতে ময়েশ্চার মানে তস আছে কিনা। জমিতে যদি তস না থাকে, অনেক কৃষকরা বলে যে না আমি ওইখানে এটা করব না সেটা করব না, তখন কি করা যায়, জমিকে ফেলে না রেখে অনেক ধরনের ক্রপ আছে, ফল আছে, তাছাড়া সবজি আছে, যেগুলি আপনার কম জলেও চাষ করা যায়, যেগুলি আপনারা এইভাবে, যেমন এগ্রিকালচারের মধ্যে আছে আপনাদের যে ফক্সটেল মিলেট আছে, কাউন ধান আছে, আপনারা যে বিভিন্ন ধরনের যে সিসেমাম আছে, ওইগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল এত
প্রয়োজন হয় না, ওই সমস্ত ক্রপগুলি আপনারা করতে পারেন। সবজির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যে ড্রাউট টলারেন্ট ভ্যারাইটি আছে, জাত আছে, যে ওই জাতগুলি আপনারা সিলেকশন করুন, নিকটবর্তী কৃষি দপ্তরে যান, কৃষি আধিকারিকদের সাথে কথাবার্তা বলুন, বলে ওইখানকার কি ধরনের সবজি করলে বা কি ধরনের মানে এগ্রিকালচার ক্রপ করলে মানে সুবিধা হবে ওই জমির জন্য, ওটা ওই সেই জাতকে আপনারা সিলেকশন করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে ওয়েদার প্রেডিকশন প্রত্যেক সময়, যেমন আমাদের আকাশবাণী থেকেও যে কিষাণ যে দেখানো হয় যে একটা ক্রপ যখন লাগানো হয় ওই সময় যে বৃষ্টির পূর্বাভাস, যে আবহাওয়ার পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুসারে দেখা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে নির্দেশ দিয়েছে বা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়েছে যে এখন বৃষ্টি হবে। দেখা যাচ্ছে যে কৃষকরা এই বিষয়ে জানে না, কিন্তু দেখা গেছে ওরা বৃষ্টির সময়ই সার দিয়ে দিয়েছে, তখন কি হয় বৃষ্টির জলের সাথে সব ধুয়ে চলে গেল, কৃষকদের সব মানে নষ্ট হচ্ছে, রিসোর্সেস নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে। তো সেই কারণে মানে কৃষকদেরকেও মানে বিভিন্ন আধিকারিকদের সাথে মানে যোগাযোগ রাখতে লাগবে। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমি যেটা বললাম যে জলের যে যে ব্যবহার, স্প্রিংকলার, ডিপ ইরিগেশন, ওইগুলি যে এরিয়াতে মানে দেখা যাচ্ছে যে রিমোট এরিয়াতে জলের একটু সমস্যা আছে, ওইখানে কি করা যায়, কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে এই যে স্কিমটার নাম বললাম আমি, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা, ওই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে পার ড্রপ মোর ক্রপ, মানে হচ্ছে মানে কম জল উৎপাদন বেশি করতে লাগবে। ওই যে স্কিমের মাধ্যমে স্প্রিংকলার, ডিপ, ওই জায়গাতে আপনি কম জল প্রয়োগ করে, যে এলাকাটার মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে, জলের অভাব, সেখানে কিন্তু এই ধরনের কৃষি সিঞ্চয় যোজনা প্রয়োগ হচ্ছে। ঠিক তাই। তাহলে দেশের যে খাদ্য সংকট বা একটা এলাকার খাদ্য সংকটকে রুখে দেওয়ার জন্য যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অব্যবহারযোগ্য জমি বা পতিত জমি হিসেবে যেটা চিহ্নিত হয়েছে সেটাকে অবশ্যই ব্যবহারের যোগ্য হিসেবে গড়ে তোলা, এবং কৃষকদের এর দ্বারা কিন্তু অর্থনৈতিক উন্নতি বা তাদের উৎপাদন অনেক বেড়ে যাবে। যেমন ড্রাগন ফ্রুট আছে, যেমন এই ড্রাগন ফ্রুটটা যে কোনো ধরনের যে পতিত জমিতে কিন্তু করা যায়। ওটার জন্য এটা হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় গাছ, ওর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে এত জলের প্রয়োজন হয় না। মোটামুটি 18 মাস পর থেকে কৃষকরা কিন্তু এই ড্রাগন ফলের আস্তে আস্তে লাভ দেখতে পাবেন। এটা কিন্তু একটা পতিত জমির জন্য কিন্তু একটা মানে ভালো একটা ক্রপ। এখানকার মানে অধিকাংশ কৃষক যারা আগ্রহী তারা কিন্তু করছেন, কিন্তু এই ড্রাগন ফলের চাষ করছেন এবং বাজারে বিক্রি করে ভালোই লাভবান হচ্ছেন। দেখা গেছে পতিত জমিতে এটা ভালোই হচ্ছে, এটা তো উপর দিকে বেয়ে বেয়ে ওঠে, তার জন্য কোনো মাটির অসুবিধা হয় না। আরেকটা হচ্ছে কি মানে যে সবজিগুলি, যে সমস্ত কৃষক বন্ধুরা সবজি করছেন ওদেরকে যে একটাই আবেদন থাকবে যে ওরা যেন মালচিং পদ্ধতি, যে পলি মালচিং, অনেক জায়গাতে এটা আস্তে আস্তে কৃষকরা আস্তে আস্তে অ্যাডপ্ট করেছে। ওরা কি করছে যে গাছের ওই যে বিভিন্ন ধরনের যে ব্ল্যাক পলিথিন দিয়ে যে মালচিং শীট দিয়ে চাষবাস করছে, তাতে কি হয় জমিতে যে বিভিন্ন ধরনের যে আগাছার যে প্রবলেমটা থাকে ওটা হয় না, এবং মাটির যে উর্বরতা এবং যে মাটির যে তস, যে ময়েশ্চার, এটা কিন্তু ঠিক থাকে যে মালচিং পদ্ধতিতে চাষ করলে। তাহলে মোটামুটি ভাবে কিভাবে ব্যবহারযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার বা বেশি ব্যবহার করা যাবে, বা অব্যবহারযোগ্য জমিকে কিভাবে আমাদের ব্যবহারের উপযুক্ত করে তোলা যাবে, সেটা নিয়ে আপনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই আলোচনা কৃষকদের অনেক উপকারে আসবে এবং কৃষকরা এর থেকে অনেক লাভবান হবেন, সেটাই আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। নমস্কার। ধন্যবাদ।